ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, লোকসভা দখলদারিতে আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। প্রত্যেক দিনের মতন আজও আমরা আপনাদের সঙ্গে বসেছি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকের দিনটি এক কথায় বলতে গেলে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে, এক কথায় ঘটনাবহুল দিন বললেই শেষ হয়ে যায়। তার কারণ হচ্ছে যে আমরা যেভাবে দেখছি যে রাজ্য রাজনীতি এবং তার সঙ্গে ধর্মের যে একটা বিভেদের জায়গা তৈরি করছে বা করা হচ্ছে, তাতে কিন্তু মানুষজন এটাকে খুব একটা ভালোভাবে নিচ্ছে না, এটা কিন্তু পরিষ্কার। কারণ কেউ একজন কোনো এক সম্প্রদায়ের মানুষজন যদি নির্বাচন নিয়ে কথা বলতে পারে, তাহলে তার জন্য গ্রাহ্য হবে সেই নির্বাচনে, সে তার অধিকার আছে। কিন্তু অন্য সম্প্রদায় যদি সেটা নিয়ে নির্বাচন নিয়ে কোনো কথা বলে বা বলে থাকার চেষ্টা করে, তাহলে সেটার দোষ হবে। এটা যেন কেমন যেন মানে একটি গাছে দুরকম ফলের মতন কথাবার্তা। তো যাই হোক, আমরা তো আমাদের মতন করে আছি, আমরা দেখছি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কিভাবে হচ্ছে। গতকাল দেখলাম যে কার্তিক মহারাজ, যাকে নিয়ে এত বিতর্ক, তিনি মুর্শিদাবাদে গিয়ে তিনি তার রাস্তায় বেরিয়েছেন এবং তার সঙ্গে বহু মানুষ তার পাশে পাশে তার পেছনে হাঁটছেন। এবং বিভিন্ন সূত্র ধরে যে ধরনের খবর আসছে যে বিভিন্ন সাধু সম্প্রদায়ে যারা আছেন তারাও কিন্তু রাস্তায় নামার মতন। আজকেও দুর্গাপুরের একটি বেসরকারি, মানে এক কথায় বলতে গেলে একটি হোটেলে একটি সাংবাদিক সম্মেলনও হয়েছে এই নিয়ে। তো এইরকম বিভিন্ন ঘটনা। তারপর থেকে সব থেকে নক্কারজনক ঘটনা যদি বলা যায়, তাহলে মিঠুন চক্রবর্তীর একটি র্যালি বেরিয়ে যাচ্ছিল, তাতে একদম জলের বোতল থেকে আরম্ভ করে ঝাঁটা, লাঠি ছোড়া। কোথায় যাচ্ছি আমরা? আমাদের সমস্ত কিছু ভুলে গেছি, শুধু নির্বাচনটুকুই আছে। নির্বাচনটা কালকে 4 তারিখের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর যে লোকগুলির সঙ্গে বিরোধিতা করছি, তাদেরকে আমাদের প্রয়োজন নেই? তাদের তো আমাদের প্রয়োজন আছে না। তারা অন্য কোনো গ্রহে চলে যাবে, আমরা অন্য কোনো গ্রহে থাকব। এই মানসিকতা কেন? এইরকম অনেক প্রশ্ন কিন্তু মনের মধ্যে জাগছে, আর সেই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছি আমরা আলোচনার মধ্যে দিয়ে। আজকেও আমার সঙ্গে আমার বিশেষ অতিথি, বিশিষ্ট সাংবাদিক তমন রাজ পণ্ডিত। পণ্ডিতদা, তোমাকে স্বাগত। ধন্যবাদ। পণ্ডিতদা, আমি একদম যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমরা গতকাল মুর্শিদাবাদে দেখেছি যে একটি মিছিল সেখানে পেরিয়ে যাচ্ছিল, সেখানে কার্তিক মহারাজ নিজে তার সামনে থেকে, এবং তিনি একটা কথাই খুব পরিষ্কার বলছেন যে যিনি আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, তিনি প্রমাণ করে দিক যে আমি করেছি, এবং তিনি যদি প্রমাণ করে দিতে পারে তাহলে আমাকে যা শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব। এই যে বক্তব্য, এবং তিনিও একটি আইনি নোটিশও পর্যন্ত পাঠানো হয়েছে যে 4 দিনের মধ্যে হয় প্রমাণ করতে হবে কিংবা নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তো যাই হোক, তার মধ্যে থেকেই আজকে যেভাবে রাজনীতির এগিয়ে যাচ্ছে, এবং এক কথায় বলতে গেলে রাজনীতি বলা যাবে না, এক কথায় রাজনীতির নামে নোংরামি হচ্ছে। কি বলবে তুমি? না, এটা ঠিকই যে এতক্ষণ ধরে যে বিবরণটি তুমি দিলে, তার পরিপ্রেক্ষিতে একটা কথা খুব স্পষ্ট হয়, সেটা হচ্ছে যে একটা অসহিষ্ণুতার রাজনীতি এবং একটা সার্বিকভাবে একটা অসহিষ্ণুতার পরিস্থিতি, এটা আমরা দেখছি বারবার, বিশেষ করে এই নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনে যারা প্রচার করবেন, প্রার্থী এবং বিরোধী দল, তাদের নিজের মতো করে প্রচার করবেন এবং তারা তাদের দলের হয়ে প্রচার করবেন, এবং অবশ্যই প্রত্যেকেই চাইবেন যে তারা ক্ষমতা দখল করুন, এবং ক্ষমতা দখল করার জন্য যে কৌশল তাদের গ্রহণ করতে হয় সেটা করতেই হবে। কিন্তু সেটা হচ্ছে রাজনৈতিক কৌশল, সেখানে তো অন্য নোংরামির কৌশল তো চলবে না। তো পরিস্থিতিটাকে আমরা যেটা দেখতে পাচ্ছি, তুমি যেটা বললে যে আজকে মিঠুন চক্রবর্তীর একটি রোড শোতে, সেখানে ইট, পাথর, জলের বোতল সব কিছুই ছোড়া হয়েছে।
এবং আমরা বারবার দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে প্রার্থীরা যেখানে যাচ্ছেন সেখানে গো ব্যাক স্লোগান আমরা শুনছি বারবার। দেখো আমরা 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 আমাদের আমরা দেখাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে যে দেখো কিভাবে জলের বোতল থেকে আরম্ভ করে মানে জলের বোতল কি মানে কি পরিস্থিতি দাদা। না একদমই, আমি সেটাই বলছি যে রাজনীতির জায়গায় মিঠুন চক্রবর্তীর তো অধিকার আছে, তিনি কোনো একটি দলের হয়ে রোড শো করতেই পারেন, যে কোনো মানুষের অধিকার আছে তিনি যে কোনো রাজনৈতিক দলের হয়ে তিনি প্রচার করতে পারেন। সুতরাং এটা প্রত্যেকটা এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। অথচ আমরা কার্যক্ষেত্রে যেটা দেখলাম যে প্রত্যেকটি বার কোনো না কোনোভাবে, বিশেষ করে এবারের যেভাবে এবারে যে নির্বাচন আমরা দেখতে পাচ্ছি, এই নির্বাচনে বিশেষ করে এই রাজ্যে আমরা প্রতিদিনই প্রায় কোনো না কোনোভাবে কোথাও গো ব্যাক স্লোগান, কোথাও একটা ধুমধুমার পরিস্থিতি, কোথাও হাতাহাতি, এই ধরনের একটা বিবাদের পরিস্থিতি আমরা সবসময় দেখতে পাচ্ছি। এটা খুব দুর্ভাগ্যজনক সব্যসাচী। যেটা আমার মনে হয়েছে যে রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকা উচিত এবং সেই রাজনীতিকে কেন্দ্র করে কোনোভাবে কিন্তু কোনো, আমার মনে হয় যে কোনো ধর্মীয় কোনো ভাবাবেগে আঘাত করা কারোরই উচিত নয়। না, একদমই না। ধর্মীয় ভাবাবেগের মধ্যে প্রত্যেকটা মানুষ তার নিজের মতো করে তার ধর্ম পালন করবেন। সেখানে এই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে আগামী দিনে এই রাজ্যের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এতটাই দুর্ভাগ্যজনক হবে যে আগামী দিনে এই রাজ্যে বাইরে থেকে কোনো শিল্পপতি এখানে শিল্প করতে আসবেন এমনটা কিন্তু আর ভাবাই যাচ্ছে না। অথচ এই কথাটা মনে রাখতে হবে যে নির্বাচন একদিন পার হয়ে যাবে, যে রাজনৈতিক দল, শাসক দল যারা ক্ষমতায় আসবেন তারা তাদের ক্ষমতায় চলে যাবেন এবং সেখানে তারা প্রশাসনিক ভার গ্রহণ করবেন, কিন্তু তাদের মূল কাজটা কিন্তু হচ্ছে যে প্রত্যেকটা মানুষের যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন প্রত্যেকটি নাগরিককে, প্রত্যেকটি ভোটারকে, সেই প্রতিশ্রুতিটা তাদের পালন করতে হবে। তার মধ্যে মূল হচ্ছে যে সামাজিক পরিকাঠামো তৈরি করা, যে পরিকাঠামো অর্থাৎ আর্থিক উন্নয়ন ঘটাতেই হবে। কারণ একটা সমাজ এবং একটা যে কোনো, সে ছোট থেকে বড় যে কোনো সমাজ বেঁচে থাকে কিন্তু অর্থনীতির শক্ত বুনিয়াদের ওপরে। অর্থনীতি যেখানে শক্ত নয় সেখানে কিন্তু আমরা জানি কি হয়, বেকার সমস্যা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের পরিস্থিতি যেটা সৃষ্টি হয়। দরিদ্র মানুষ তারা আরও দরিদ্র হতে যান, যারা একটা যারা আর্থিকভাবে শক্তিশালী তারা আরও শক্তিশালী হতে যান। অর্থাৎ সামাজিক যে এই বৈষম্যটাকে দূর করতে গেলে কিন্তু সুষ্ঠু আর্থিক বুনিয়াদ তৈরি করতে হবে। আমি একদম, কিন্তু আমি তোমার কাছে যেটা বলছি যে এই মিঠুন চক্রবর্তী যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন তো তারা এই লোকগুলোই মাথায় করে নিয়ে নাচছিল। তাহলে আজকে সে যখন অন্য দলে গেছে তখন তার বিরুদ্ধে যত রাগ ক্ষোভ, আর এই এক কথায় যদি আমরা বলি যে এরা যারা এখন তৃণমূল কংগ্রেসে বেশিরভাগ যারা আবার ফিরে এসেছে তাদেরই বা জায়গাটা কোথায় আছে? তারা সমস্যাটা আমার কিন্তু এত সহজ করে দেখলে হবে না। আসলে এই যে গো ব্যাক স্লোগান অথবা এই যে মিঠুন চক্রবর্তী হোক অথবা অন্য যে কেউ হোক যার রোড শোতে সেখানে ইট ছোড়া, পাথর ছোড়া ইত্যাদি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো জায়গায় গো ব্যাক স্লোগান দিয়ে অথবা ইট ছুঁড়ে কিন্তু তারা কিন্তু কোনো প্রার্থীর ভাগ্য কিন্তু তারা বদল করতে পারবেন না। কারণ প্রার্থীর ভাগ্যটা স্থির করবে সংখ্যাগরিষ্ঠ মানুষ। এই সংখ্যাগরিষ্ঠ মানুষ যাদেরকে ভোট দেবে, সংখ্যাগরিষ্ঠ মানুষ যাদেরকে ক্ষমতায় আনবে, তারাই কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতায় থাকবে। ফলে কারা সেখানে গো ব্যাক স্লোগান করলো, এবং এটা হচ্ছে আমার মনে হয়েছে
যে রাজনৈতিকভাবে একটা দেউলিয়াপনার একটা ছবি বলে আমার মনে হয়েছে। একদম, কারণ যে কোনো মানুষ একদম যে কোনো ভাবে তার গণতান্ত্রিক অধিকার তার প্রয়োগ করে সে তার দলের প্রচার চালাতেই পারে। এই দলের প্রচার চালানোর পরিপ্রেক্ষিতে আজকে যদি এতগুলো যদি মানে কাণ্ড কারখানা যদি ঘটানো হয়, এতগুলো যদি আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু আগামী দিনে এই রাজ্যের যে ছবিটা, এই রাজ্যের ভাবমূর্তি, সেটা কিন্তু অন্যান্য রাজ্যের কাছে বা অন্যান্য ভাষাভাষী মানুষের কাছে সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু অত্যন্ত নিম্ন শ্রেণীর হয়ে দেখা দিচ্ছে। আমাকে তুমি একটা জিনিস বলো, এই যে ধরো এই যে রাজনীতি আজকের জায়গা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রেই যদি বলি যে বিভিন্ন সময় যে দুর্নীতির অভিযোগ, যে ইস্যুগুলো বিভিন্ন সময় অন্যরা পাচ্ছে, বিরোধীরা পাচ্ছে, শাসক দলের কাছে কি কোনো ইস্যুই নেই? শুধু শাসক দল বললে ভুল করবো আমরা যদি বলি রাজনৈতিক দলগুলোর কথা, যে তাদের কাছে এবারের নির্বাচনে কিন্তু কারো কাছে কোনো ইস্যু নেই। সবাই মানে একটা একদম সস্তার রাজনীতিতে নেমে এসেছে। যেভাবে হোক পাবলিসিটি প্রয়োজন আছে, তাতে যদি অশ্লীল শব্দের ব্যবহার করা হয় তাহলে মঞ্চ থেকে অশ্লীল শব্দের ব্যবহার করো, কিন্তু যেভাবেই হোক নিজেকে প্রচারের আলোর মধ্যে নিয়ে এসো, তাতে আগামী দিনে কি হচ্ছে না হচ্ছে সেটা ফ্যাক্টর নয়। মানে এটা যেন মানসিকতার মধ্যে তৈরি হয়েছে একদম। মানে অর্থাৎ সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা, সাধারণ মানুষের কে বাদ দিয়ে যে রাজনীতি হচ্ছে, কারণ সাধারণ মানুষ এই জিনিস কিন্তু পছন্দ করে না। তোমাকে একটা যে বিষয় যেটা মানে না বললেই নয় এই আলোচনার মধ্যে, সেটা হচ্ছে যে আজকে আমি মানে যে খবরটা আমি তোমাকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে কার্তিক মহারাজ তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি বলছেন যে কোনো সময় ভারত সেবাশ্রম সঙ্গে হামলা হতে পারে, নিরাপত্তা চেয়ে উচ্চ আদালতে তিনি আপিল করেছেন। তো আজকে যদি আমরা এই জায়গায় দাঁড়িয়ে পড়ে কেউ যদি নিরাপত্তা মানে জায়গায় ভোগ করি, আমরা যে নিরাপত্তাহীনতায় আমরা রয়েছি, তো আমরা কোথায় বাস করছি, কি অবস্থা আমাদের? রাজনৈতিক লড়াই করে এরা নিজেদের সময়টাকে পার করে দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কথা এরা শুনছে না। সাধারণ মানুষের কোনো কথাই এদের কাছে নেই, পৌঁছাচ্ছে না। না, আসলে কার্তিক মহারাজ তিনি ব্যক্তিগতভাবে কি করেছেন, কার্তিক মহারাজ তিনি সত্যিকারেরই বুথে এজেন্ট বসতে দিয়েছেন কি দেননি, এবং কার্তিক মহারাজ নিজে যেটা বলছেন যে আমার কি অত ক্ষমতা আছে যে আমি বুথে এজেন্ট বসতে দেব না এবং সবাই সেটা মেনে নেবে, এটা কেউ বিশ্বাস করবে না। এবং তার উপরে কেন এই আঘাতটা আসছে বারবার, সেটা তিনি নিজেও বুঝতে পারছেন না। একই সঙ্গে আজকে অধীর চৌধুরী তিনি কিন্তু সরাসরি কার্তিক মহারাজের বিরোধিতা করলেন এবং তিনি বললেন যে কার্তিক মহারাজের কাজকর্ম সেটা কিন্তু বেশ বিতর্কিত কাজকর্ম, এবং তিনিও কিন্তু তার এই কাজকর্মকে সমর্থন করেন না। অর্থাৎ বকলমে দেখা গেল যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমি একদম ওই অভিযোগের দিকে যাব এবং অধীর চৌধুরীর বিষয়ে কথা বলবো, কিন্তু আজকে যে আমি সাংবাদিক সম্মেলনের কথা বলছি সেখানে জিতেন্দ্র তিওয়ারি প্রাক্তন পুরসভার মেয়র এবং বিধায়ক, তিনি কি বলছেন আমরা একবার শুনি। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, বাংলার বাইরে গিয়ে আমাদের দেশের অন্যান্য দেশের বাইরে গিয়েও বিভিন্ন দেশে তারা কিন্তু নিজ নিজ ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন এবং আসানসোলের কৃতি ছাত্র হিসাবে তারা প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু আমরা দেখলাম যে দুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক মঞ্চে বেশ কিছু আমাদের ধর্মীয় সংগঠন যারা যে কোনো ন্যাচারাল ক্যালামিটি হলে, প্রাকৃতিক দুর্যোগ হলে সরকারের লোকেরা পৌঁছে যাওয়ার আগে যারা পৌঁছে যায়, সে রামকৃষ্ণ মিশন হোক বা অন্যান্য সংগঠন, ভারত সেবাশ্রম সংঘ হোক, ইস্কন হোক, তাদের বেশ কিছু মহারাজকে নিয়ে তিনি এমন কিছু মন্তব্য করেছে যেটাতে বাঙালি হিসাবে, বাংলার মানুষ হিসাবে আমরা সবাই ব্যথিত। ফোরাম অফ বেঙ্গলের ব্যানার তলিয়ে
আজ আমরা পশ্চিম বর্ধমানের বেশ কিছু শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তার সঙ্গে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যারা যুক্ত আছেন, কিছু মহারাজ, সবাই মিলে আজ একত্রিত হয়েছি। আপনারা জানেন যে আমাদের এই পশ্চিম বর্ধমান জেলা আসানসোল দুর্গাপুর বরাবরই বঞ্চিত। হাজার হাজার কোটি টাকা রেভিনিউ এই জেলা থেকে রাজ্য সরকার নিয়ে যায়, কিন্তু এই জেলার উন্নয়নের জন্য, আসানসোল দুর্গাপুর উন্নয়নের ক্ষেত্রে বরাবরই দেখেছি সরকারের কার্পণ্য, তারা অর্থ বরাদ্দ করেন। তাদের মনে সবসময় একটা আতঙ্ক থাকে যে হয়তো আসানসোল দুর্গাপুর কলকাতার চেয়ে এগিয়ে যেতে পারে, কলকাতাকে কম্পিট করতে পারে, এবং সে কারণে বিভিন্ন সময় এই জেলাকে বঞ্চিত করার একটা চেষ্টা করা হয়। এবং বিশেষ করে আমাদের পশ্চিম বর্ধমান জেলার যারা আমরা আছি, স্পেসিফিক্যালি আসানসোল রামকৃষ্ণ মিশন যেভাবে বলা হয়েছে, এটা আমাদের কাছে খুবই কষ্টের। আমরা সারা বাংলায় প্রতিবাদ হচ্ছে। আমরা শুনলাম জিতেন্দ্র তিওয়ারি, তিনি বলছেন তিনি আসানসোলে যে রামকৃষ্ণ মিশন সেখানে নিয়েও যে কথা হয়েছে এবং এটার প্রতিবাদের কথা তিনি বলছেন। ঠিক আছে, না আরেকটা কথা আমি তোমাকে বলি যে উনি বললেন যে অনেকেই যারা এখানে আসানসোল দুর্গাপুরে আছেন, বহু কৃতি যারা বিভিন্ন পদে আছেন, তারা কিন্তু অনেকেই এই আসানসোল রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র। তার মধ্যে অন্যতম তৃণমূলের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু আসানসোল রামকৃষ্ণ মিশনের ছাত্র। মন্ত্রী মলয় ঘটক, তিনিও আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র। আমি আসবো, আমাদের হাওড়ার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, কেমন আছো? দেবাশিস, গতকাল তোমার হাওড়ার নির্বাচন পেরিয়ে গেছে এবং সেই নির্বাচনে আবহে যেভাবে পরিস্থিতি তৈরি হয়েছে, এক কথায় হাওড়া নির্বাচন খুব সুষ্ঠুভাবে গেলেও লিলুয়া দিকে একটু সমস্যা দেখা গেছে। তো নির্বাচনের দিন যেভাবে গেছে, নির্বাচনের পরের দিন কিভাবে গেল বা যাচ্ছে কিভাবে, কোনো সমস্যা? না, আপাতত সেই জায়গায় বা আমাদের কোনো ঘটনা নেই। একটা আমাদের কোনো খবর নেই, শান্তিপূর্ণ ভাবেই কিন্তু ভোট হয়েছে মোটের ওপর বলা যায়। এবং সে আজকের দিনতে বলা যেতে পারে একটি দুপুরে একটি ঘটনা ঘটেছে ভোট ভূমিকা, সেটা হচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়লেও ডোমজুর বিধানসভাটি হাওড়ার মধ্যে পড়ছে। সেখানে একটি ঘটনা ঘটেছে, তিনি আছেন, তার বাড়িতে তিনি আরো আজকে সেভাবে কিন্তু আর কোনো ঘটনা কিন্তু আমাদের একটা জায়গা, সেটা হচ্ছে যে গোটা রাজ্য জুড়ে এখন একটা বিষয়ের উপরে বেশি জোর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে যেভাবে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন এবং তোমার ইসকনের বিরুদ্ধে যে মাননীয় মুখ্যমন্ত্রী গোহাটের যে মঞ্চ, সেই সভা মঞ্চ থেকে যে তিনি যেভাবে আক্রমণ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে মানুষ একটু অন্য রকম ভাবে তার রিয়াক্ট করছে। হাওড়ার ক্ষেত্রে কি পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে? একদমই, দিয়েছে বলা যেতে পারে যে একটি সম্প্রদায়কে কোন রকম ভাবে করছে। হাওড়াতে সেই ধরনের কিন্তু আপাতত কোনো প্রতিক্রিয়া হোক, কোন ছাত্র সংসদের তরফ থেকে যে মত বা আশ্রম, সেদিক থেকে কোন রকম ভাবে আপাতত সেই রকম তারা পরিকল্পনা নিচ্ছেন বলে আপাতত আমাদের জানতে পারছি না। আপাতত হাওড়া বলা যেতে পারে এই মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ নিয়ে তিনি মিশন হোক বা ধরুন হোক বা ইসকন বা ভারত সেবাশ্রম, এই সংগঠনের মধ্যে হাওড়ায় যারা আছে সেই ব্যাপারে কিন্তু কোন রকম ভাবে প্রতিক্রিয়া আমরা পেনি। তিনি কোনো তারা যে আন্দোলনে নামবেন কিনা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট এখন পর্যন্ত।
আমরা হাওড়াতে যদিও এখনো পর্যন্ত দেবাশিসের কথা অনুযায়ী যে সেরকম কোনো খবর তাদের কাছে নেই যে কোনো রকম কোনো পরিকল্পনা তারা করছে। কথা আমি তোমাকে বলি সব্যসাচী, সেটা হাওড়া হোক, কলকাতা হোক, দুর্গাপুর হোক, আসানসোল হোক, আসলে সেখানে হয়তো অনেকেই প্রকাশ্যে মুখে কিছু প্রকাশ করছেন না, অনেক সংগঠন আছে তারা কিন্তু সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদ করছেন না, কিন্তু মানসিকভাবে কিন্তু তারা প্রতিবাদ করতে তৈরি এবং তারা মানসিকভাবে কিন্তু প্রতিবাদ করছেন। কারণ মানুষের মন সব থেকে বড় হচ্ছে, মানুষের মন তো তুমি পড়তে পারবে না, কিন্তু মানুষের মন তারা কিন্তু বিশেষ করে এই রাজ্যে যারা রামকৃষ্ণ মিশনে সরাসরি রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত, রামকৃষ্ণ মিশনের সদস্য, তারা ছাড়াও শুধুমাত্র ঠাকুরমা বা ইসকন বা ইত্যাদি বহু অনুরাগী মানুষ আছেন যারা কিন্তু যাদের মধ্যে একটা এই সংগঠনগুলো নিয়ে একটা আবেগ কাজ করে। এই আবেগে যখন আঘাত লাগে, এই আঘাতটা কিন্তু খুবই তোমাকে বলছি যে এটা কিন্তু একটা রাজনৈতিকভাবে এবং সেই একটা তাদের মানসিকতা কিন্তু এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে আমার মনে হয় না যে তারা খুব একটা মেনে নিচ্ছেন বা সমর্থন করছেন। আজকে 150 বছর প্রায় অতিক্রান্ত রামকৃষ্ণ মিশন, এবং রামকৃষ্ণ মিশন তারাও আজকে কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করে তারা কিন্তু সরাসরি এই ধরনের অভিযোগ যা মুখ্যমন্ত্রী করেছেন সেটা সম্পূর্ণ অস্বীকার করেছেন। আমি যেখানে তোমাকে বলছিলাম যে আজকে যে আসানসোল রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আসানসোল রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতিতে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের অনেক নেতা নেত্রী এবং সেখানে মন্ত্রীরাও রয়েছেন, তার মধ্যে মলয় ঘটক রয়েছেন, তার মধ্যে তাপস বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং এছাড়াও আরও অনেকেই রয়েছেন। তারা কিন্তু প্রাক্তন ছাত্র এই রামকৃষ্ণ মিশনের। সুতরাং এদিক থেকে যদি দেখতে হয় যে তারা কিন্তু সম্পূর্ণভাবে তারা নিয়মিত সেখানে যাতায়াত করেন, ফলে এবং একটা কথা মনে রাখতে হবে যে মলয় ঘটক তিনি কিন্তু তাদের যে এবারকার লোকসভা কেন্দ্রের প্রার্থী শত্রুঘ্ন সিনহা, তাকে কিন্তু সস্ত্রীক কিন্তু মহারাজের কাছে নিয়ে গেছিলেন, আসানসোল রামকৃষ্ণ মিশনের যে প্রধান যে মহারাজ তার কাছে নিয়ে গেছিলেন আশীর্বাদ নিতে, এবং সেখানে কিন্তু শত্রুঘ্ন সিনহা এবং তার সহধর্মিণী তারা কিন্তু বলে এসছেন মহারাজকে যে তারা কিন্তু এখানে বারবার আসতে চান, তাদেরকে অত্যন্ত ভালো লেগেছে তাদের পরিবেশ। এবং রামকৃষ্ণ মিশনে যারা আসানসোলে গেছেন সাম্প্রতিককালে, সেখানে যে কর্মযজ্ঞ চলছে, এই কর্মযজ্ঞ ছোটোখাটো কর্মযজ্ঞ নয়, এবং মানুষের জন্য সেখানে যে কাজকর্ম চলছে সেই কাজকর্ম না দেখলে সেটা বিশ্বাস করা যাবে না। এবং যে মহারাজ এই কাজগুলো করাচ্ছেন, অর্থাৎ যে দায়িত্বে আছেন, তিনি এতটাই সক্রিয় সেখানে যে তিনি আসানসোলের প্রতিটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাকে কিন্তু অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন। ফলে এবং তারা নিখরচায় এতগুলো কাজ করছেন, স্কুল চালানো থেকে আরম্ভ করে আরও বিভিন্ন ধরনের কাজ, স্বাস্থ্য পরিষেবা, এবং আসানসোলের অত্যন্ত বিখ্যাত ডাক্তার যারা, তারা কিন্তু নিখরচায় এসে সেখানে রুগী দেখে যান, ওষুধ দেন। এটা একটা বিরাট বড় কর্মকাণ্ড। এবং আসানসোলের বিখ্যাত যারা তৃণমূলের নেতৃত্ব, তাদের মধ্যে মলয় ঘটক, তাপস বন্দ্যোপাধ্যায় নিয়মিত আসানসোল মিশনের সঙ্গে যোগাযোগ রাখেন। ফলে আসানসোলে কি হচ্ছে না হচ্ছে সেই মিশনে সেটা তাদের জানার কথা। ফলে আমি জানি না মুখ্যমন্ত্রীকে তারা এই বিষয়ে কিছু অবহিত করেছেন কি না, অন্তত তারা এই আসানসোল রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, অন্তত তাদের অন্তত মুখ্যমন্ত্রীকে এই সম্পর্কে মুখ্যমন্ত্রী কি রিপোর্ট পেয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু অন্তত তারা যে নিয়মিত মিশনের সঙ্গে যাতায়াত করেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে এইভাবে, এবং এটা এতটা নজিরবিহীন ঘটনা যে এই রাজ্যের মানুষ কিন্তু এখনো তারা এতটাই স্তম্ভিত হয়ে আছে যে
সাধারণত যে কোনো প্রচারে, রাজনৈতিক প্রচারে বিভিন্ন বিরোধী দলের বিরুদ্ধে অথবা কোনো বিরোধী কোনো ব্যক্তিত্বের বিরুদ্ধে সেখানে প্রচার হতে পারে, যে কোনো ধরনের প্রচার হতে পারে, কিন্তু এই সংগঠনগুলোর বিরুদ্ধে সেখানে এইরকমভাবে মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়বেন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তারা কিন্তু এখনো এটা একটা ঘোরের মধ্যে রয়েছেন, তারা রীতিমতো স্তম্ভিত হয়ে আছেন এবং তারা কিন্তু এই ঘটনাটি বিশ্বাস করতে পারছেন না। সুতরাং যদিও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেও এই সংগঠনগুলো যে তাদের কর্মকাণ্ড থেকে পিছিয়ে আসবে বা সাধারণ মানুষ যে তাদেরকে পরিত্যাগ করবে, এইরকম কোনো ঘটনা ঘটবে বলে আমার অন্তত মনে হয় না। এবং তারা যে কাজ করছেন মানুষের জন্য, সেই কাজ তারা করে যাবেন এটা জানি। একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে তিনি ইসকনকে 700 একর জমি পাইয়ে দিয়েছেন, এটা নিয়ে একটা অনেকেই কিন্তু তার প্রতিবাদ জানিয়েছেন এবং তারা যেটা বলেছেন যে এই 700 একর জমি তারা কিনে নিয়েছেন এই ইসকন, কিন্তু যখন সেই জমিটা, এটা একেবারে ব্যক্তিগত স্তরের জমি, চাষিদের জমি, ফলে যখন এই জমিটা কেনা হচ্ছিল তখন সেখানে একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছিল এবং চাষিদের সঙ্গে একটা বিরোধ চলছিল। সেই এবং বাম আমল থেকে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু সেই বিরোধটা চলছিল সেই জমিটা অধিগ্রহণ নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পরে মুখ্যমন্ত্রী হিসাবে সেখানে তিনি সিলিং যেটা হয় জমির, সেই সিলিংটা তিনি মাপ করে দিয়ে সেই জমিটা তুলে দিয়েছিলেন ইসকনের হাতে, কিন্তু সেটা নিখরচায় না, টাকাটা কিন্তু তারা দিয়েছিলেন। ফলে এই জমি দিয়েছেন তিনি, এটাও আমার মনে হয় না সেটা সঠিক কথা। এবং যেভাবেই হোক, যদি তিনি এটা করেও থাকেন, আমি যদি ধরে নিলাম তর্কের খাতিরে, তাহলেও সেটা একটা সাধারণ মানুষের স্বার্থের জন্য বা একটা সংস্থার জন্য তিনি যেটা করেছেন সেটা নিয়ে তিনি সেটা আপনি, আমার কথা হচ্ছে যে তুমি কাউকে কোনো কিছু করিয়ে দিতেই পারো, তা বলে সেটা করিয়েছো বলে যে তার বিরুদ্ধে তুমি অভিযোগের আঙুল তোলার অধিকার তোমার আছে, এটা কিন্তু কোথাও নেই। একদম আমি সেই কথাটাই আসছিলাম যে আমরা আলোচনায় যাব, কিন্তু আমাদের মুর্শিদাবাদের যে প্রতিনিধি রক্তিম সিদ্ধান্ত, রক্তিমের সঙ্গে করছে, এবং আমার কাছে যেটা ইনপুট সেটা হচ্ছে যে রক্তিমের সঙ্গে হুমায়ুন কবির আছে। হুমায়ুন দা, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি রক্তিমকে বলবো যে যোগাযোগ ঠিক করে করার জন্য। মনে হচ্ছে কোনো রকম কোনো সংযোগের বিচ্ছিন্নতার জায়গায় চলে এসেছে। পিসিআরকে বল, রক্তিম হুমায়ুনকে বলো, প্রথম কথা হচ্ছে এক্সপ্রেস নিউজে স্বাগতম দাদা। এক্সপ্রেস নিউজে স্বাগত দাদা। এক্সপ্রেস নিউজে স্বাগত আপনাকে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। আমি পিসিআরকে বলবো আরেকবার যোগাযোগ করার জন্য ওর সঙ্গে, কারণ যখন হুমায়ুন কবির আছে ভরতপুরের বিধায়ক, এবং একদম এক কথায় যদি বলতে যায় যে তার কিছু মন্তব্য, যে মন্তব্য ঘিরে কিন্তু আলোচনার একটা বিষয় তৈরি হয়েছিল, আমরা তার সঙ্গেও কথা বলবো যে কি পরিস্থিতি, এবং এই যেটা বারবার করে মুর্শিদাবাদ এত শান্তিতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে তারপরেও মুর্শিদাবাদে কেন আগুন। হুমায়ুন দা, স্বাগত তোমাকে আমাদের অনুষ্ঠানে। ভালো আছি, আপনি কেমন আছেন দাদা? বলছি নির্বাচন তো পেরিয়ে গেল এবং মুর্শিদাবাদের নির্বাচন এক কথায় বলতে গেলে একদম কোনো সমস্যা ছাড়া মুর্শিদাবাদের নির্বাচন হয়েছে এবারে। হ্যাঁ দাদা, মুর্শিদাবাদ লোকসভা, জমিপুর লোকসভা এবং সর্বশেষ লোকসভাটাই খুব এটা আমরা এর আগে
মুর্শিদাবাদ লোক দমকল সাব ডিভিশনে, কিন্তু আমাদের বহরমপুর লোকসভায় 1993 সালে একবার যখন অডিট করে প্রফেসর মুখার্জি কনফারেন্সের তখন একবার 68 মিল্কি চক্রান্ত করা বসে তখন আমাদের সোমেন মিত্র, তখন আমরা একবার কমপ্লেন করে রিপোর্ট তো মোটামুটি এবারে আমরা কোনো কিছু চাই না যে মানুষকে বড় করতে বা আর ইচ্ছার কাউকে ভোট দিতে আমরা 42 বছরের রাজনীতিতে কোনো কিছু সবাই মোটামুটি সংক্ষিপ্ত ভাবেই আমাদের 5 বারের এমপি করেন অনেক 2019 বহরমপুরের মধ্যে অনেক ছোটাছুট রেকর্ড পাস করে নিয়েছিলেন, কিন্তু সেটা তার রণকৌশল, সেটা তাকে তার জন্য করেছে কিন্তু এবারের নির্বাচনটা শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। ভোটের আগে 19 ভোট 5 থেকে ভোট শুরু হয়েছিল, তার আগে এখানে 14 এপ্রিল সন্ধ্যাবেলা একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে, কাজীপাড়া মসজিদ হয়। তারপরে 17 তারিখে রামনগরকে একটা সশস্ত্র মিছিল নিয়ে সেটা শক্তিপুরে, আমি যেখানে থাকি তার 5 কিলোমিটার দূরত্বে শক্তিপুরে এটা প্রশাসনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে যারা তাদের দায়ী করেছেন, তাদের এবং বিক্ষিপ্তভাবে যেটা ঢিল করা চলেছিল সেটাও উঠে গেছে, সবকিছু আছে। সেটা নিয়ে এমন কিছু বড় ধরনের ঘটনা ঘটে, কিন্তু যেটা তাদের মেয়ে বহরমপুর লোকসভার ফোনের দিন দেখলাম আমরা যে এখানে হিন্দু গ্রুপ, আমাদের এখানকার টিএমসির সভাপতির নাম গোলক ব্যানার্জি, কুকুর, সেই গোলক ব্যানার্জি আমাদেরকে বলছে যে বিগত 17 তারিখে রামনগর একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তার জন্য হিন্দুরা বলছে আমরা টিএমসির এজেন্ট বসতে দেবো বা টিএমসি প্রার্থীকে ভোট দেবো, আমরা এখানে ভোট দেবো, আদালতে ভোট দেবো, আমরা এইসব ভোট দেবো। আমি খুব শান্তভাবে বলেছিলাম যে এইটাকে গণতান্ত্রিক অধিকার, তাদের নিজের অধিকার, তাকে এখানে তিনটে বসে ডাইরেক্টলি বলা হয়েছিল যে এজেন্ট থাকতে দেওয়া হবে। সকালবেলায় যখন আমরা খবর পাই, আমি উদ্যোগ নিয়ে বলি সেটা ছেড়ে দাও, ওরা যখন চাইছে অভিযোগ করার কোন জায়গা ছিল না, কারণ সমাজ মতভাবে তাদেরকে যারা টিএম করে সেই বুকে তাদেরকে প্রেসার দেওয়া হয়েছিল যে এজেন্ট থাকতে দেওয়া হবে না। তাই 3টে বুথে এটা হয়েছিল, শক্তিপুর বাজার পাড়া, শক্তিপুর এবং শক্তিপুর কাছাপুর পাড়া। এই 3টে বুথে একটা বাস্তব ঘটেছে, যেটা আমাদের মহারাজজি বলছে আমি কোথায় বলেছি প্রমাণ করুন। তো আমরা জানিয়ে দীর্ঘদিন করে মহারাজজি শক্তিপুর এলাকায় বিচরণ করেন, অনেক বছর ধরে এখানকার সনাতন ধর্মাবলম্বী মানুষের মহারাজজি এবং মহারাজজি নিজে একটা শিক্ষা প্রতিষ্ঠান চালান এবং আমাদের এখানে সেখানেও একটা স্কুল খুলেছেন। তার সমাজ সেবার সঙ্গে যুক্ত আছেন, আমারও ব্যক্তিগত সম্পর্ক, ওনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। ওনার যে পুজো হয়, ওনার যেসব প্রোগ্রাম হয়, সেই সব প্রোগ্রামে ওনারা কখনো কখনো এখানে এখন বর্তমান
হরিয়ারপাড়ার আইসি অরূপ রায় একসময় বেলডাঙ্গার ওসি ছিলেন, উনি আমাদের ইনভাইট করেছিলেন, এখন বিজেপি করে ভরত ঝওয়ার, তখন বেলডাঙ্গা পৌরসভার পৌরপিতা ছিলেন। এনাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল। কার্তিক মহারাজজি ওখানকার টাউন সভাপতি, আমাদের অনেক সিনিয়র লিডার সুভাষ ব্যানার্জি, তিনিও দীর্ঘদিন ধরে কংগ্রেস করতো, আমরা করতাম। আমাদের সঙ্গে এখানে রাজনৈতিক বিরোধিতা আছে, সম্পৃক্তি নষ্ট করার মতো কোনো কাজ আমার 42 বছরের রাজনীতিতে আমি কখনো এখানে করিনি। কিন্তু আমাকে একটা জিনিস বলো হুমায়ুন দা, আমি একটা জিনিস জানতে চাইছি, আমার যেটা জানার আছে যে আপনি বরাবর সত্যি কথাটা সোজাভাবে বলতে পছন্দ করেন এবং যার জন্য আপনি দলেও বিতর্কিত, আপনি আপনার দলের মধ্যেও বিতর্কিত। আর ইউসুফ পাঠানকে আপনাদের লোকসভা কেন্দ্রে যখন প্রার্থী করা হয় তার প্রথম বিরোধিতা আপনি করেছিলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার নেতৃত্ব না বলে ডিক্লেয়ার করেছিলেন। পরবর্তীকালে যখন সর্বোচ্চ নেতৃত্ব বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি 19 এপ্রিল 19 মার্চ 10ই মার্চ ব্রিগেড থেকে ডিক্লেয়ার হওয়ার পর 19 মার্চ যখন আমাকে ডেকে পাঠিয়ে তিনারা নির্দেশ দিয়েছিলেন, তখন আমি সেই নির্দেশটাকে শিরোধার্য মেনে নিয়েছি। আমি কোনোদিন বার্গেনিং এর রাজনীতি করি না, কোনো চাওয়া পাওয়া, নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়ার রাজনীতিতে বিশ্বাসী না। আমি এটাই জানি যে মানুষের জন্য কাজ করার জন্য রাজনীতিতে এসেছি। মুর্শিদাবাদের উন্নয়নের আমার কাছে বেশি গ্রহণযোগ্য বা প্রায়োরিটি। কাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এ কারণে যে আমরা একসময় 30 বছর কংগ্রেস করে বামফ্রন্টের দ্বারা শাসকের দ্বারা রক্তচক্ষু সহ্য করে 27টা কেস খেয়েছিলাম, পলিটিক্যাল কেস। 81 দিন একটানা জেল খেটেছি, 28 দিন জেল খেটেছি, তবুও কিন্তু অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করিনি। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, আমি জোর গলায় বলছি, সনাতন ধর্মের মানুষদের যারা বাচ্চারা সরস্বতী পুজো থেকে শুরু করে যে কাছারিপাড়া আজকে ইউসুফ পাঠানের এজেন্ট বসতে দিল না, আজ থেকে 1993 সালে ওই কাছারিপাড়ায় আমি একটা টাইলস বসিয়ে একটা মন্দির করে দিচ্ছি, যার খরচ ছিল তখনকার দিনে 1,90,000 টাকা। আমি দাদা সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে, আমি আমার রেকর্ডে বেশিরভাগই আমার বন্ধু বান্ধব, আমার হিতাকাঙ্ক্ষী, আমার সবকিছুই আমি কোনো ডিফারেন্স রাখি না। কিন্তু দুর্ভাগ্য এখানকার কিছু কতিপয় যারা মানে কেরলে রাজমিস্ত্রির কাজ করে বা এখানে দুধে ভেজাল দিয়ে যে সমস্ত ভোট সম্প্রদায়ের মানুষরা রাত দিন মানুষকে, কলকাতার মানুষকে, নৈহাটি কাঁচরাপাড়ার মানুষকে, ব্যান্ডেলের মানুষকে এখানে যত রকম মানে দুধে ভেজাল দিয়ে যেসব আইটেম করছে করে খাওয়াচ্ছে, তাদেরও আমি প্রতিবাদ করতে যাই না। সেটাও তারপরেও তাদের আমি কেন চক্ষুচুর হয়, তারা কেন আমার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করে, আমার বিরুদ্ধে ফেসবুকে নোংরা নোংরা কথা বলে, সেটা আমার বোধগম্য হয় না। এটাই হচ্ছে আমার আক্ষেপের। কাজেই নেতৃত্ব আমাকে বিতর্ক বলুন, আপনারা আমাকে বিতর্ক বলুন, যাতে দুঃখ হয় না, আমি অভিমানীয় নয়। আমি বিতর্ক করে যতদিন নাই রাজনীতিতে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো এবং অন্যায় দেখলে তার প্রতিবাদ করবো। না, আপনি আমাকে একটা কথা বললেন যে যারা এখানে অন্যায় কাজ করছে, দুধে ভেজাল দিচ্ছে এবং বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করে বাইরে দিচ্ছে, তাদেরও আপনি প্রতিবাদ করেন না। এই প্রতিবাদ না করাটা কি, এটাকে কিভাবে নিচ্ছেন আপনি? কেন অন্যায় প্রতিবাদ করবেন না? প্রতিবাদ নাই করতে তো তাদের আমাদের জাত শত্রু, প্রতিবাদ করি না তাই তো তারা পেলে আমাকে মার্ডার করে দেয়, পেলে আমাদের রাস্তায় হ্যারাস করে, পেলে আমাদের তাদের 22 বছর 24 বছরের ছেলেরা রাজমিস্ত্রি করে, তার বাবারা গায়ে ধুয়ে মুসলমান পাড়ায় এসে গায়ে ধুয়ে খায়, তার ছেলে আমাকে কত বাজে বাজে ল্যাঙ্গুয়েজে আক্রমণ করে, তাদের গার্জিয়ানরা সেটাকে তারা বিরত থাকতে বলতে পারে না। এটাই আমার আক্ষেপ। তাছাড়া সংবাদ মাধ্যম আমাকে বিতর্কিত বলুক, আমার নেত্রী আমাকে দুটো থাপ্পড় মারুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে শাসন করুক, এটা আমার দুঃখ হয় না, আমার অভিমানও হয় না। আমি জানি শাসন করার অধিকার তারই
সাজে যে সোহাগ করতে জানে। কাজে নেত্রী আমাকে স্নেহ করেন, নেত্রী আমাকে একটা গ্রামের ছেলে তাকে রাজ্যের মন্ত্রী করেছিল। আমার কৃতজ্ঞতা বোধ থেকে আমি নেত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করি, যতদিন বেঁচে থাকবো শ্রদ্ধা করব। রাজ্যের এই যে সাম্প্রদায়িক অহিষ্ণুতার যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা মোটেই সমাজের পক্ষে কল্যাণকর নয়। আমরা মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিন ধরে, আমি এইটুকু বলছি যে কখনো কখনো এই শক্তিপুর এলাকা, আমি ভরতপুর বিধানসভার বিধায়ক হয়েছি, ওখানেও হিন্দু কমিউনিটির অনেক মানুষ বসবাস করেন। তারা কোনোদিনই আমাকে, আমি মুসলিম বলে আমাকে ঘৃণার চোখে দেখে না। তারা ভোটও দিয়েছে। এবারও বরুটিয়া বলে একটা গ্রাম আছে টিয়ার পাশে, সেই বরুটিয়া ভোটে 4 তারিখে দেখবে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিড পাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। অথচ আমাদের কেন অজ্ঞাত কারণে, আমার 61 বছর বয়স হয়েছে, এই রামনগর থেকে রামনগর প্রায় 1.5 লক্ষ মানুষের বসবাস, 1,07,000 ভোটের 5টা অঞ্চলে। এখানকার মানুষটাই 1982 সাল, যখন প্রয়াত আব্দুল সাত্তার বিরোধী দলনেতা, প্রয়াত দেবু ব্যানার্জি কারা এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী, আমার বয়স তখন 18.5, 1982 সালের 13 জুলাই এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, বিঘ্নিত হয়েছিল সম্প্রীতি। সেই থেকে লাগাতার এখানে কোনো না কোনো বছরে, কোনো না কোনো সময়ে 1 to 1 ভ্যারি করে না, ম্যান টু ম্যান ভ্যারি করে না। এখানে একজনের সঙ্গে, রামের সঙ্গে রহিমের কোনো মতবিরোধ হলেই সেটাকে দাঙ্গা আকার নেওয়া হয় এবং সেটাকে জাতিগত ভেদ তুলে ধরা হয়। এটা আমাদের দুর্ভাগ্য। আমি তাই ভেবেছি যে আগামী দিনে আর শক্তিপুরে বসবাস করব না, হয় আপনাদের কলকাতায় চলে যাব, না হয় চলে যাব। শক্তিপুরে বসবাস করলে আমাদেরকে কখনো কখনো যখন সহ্য করতে পারবো। এই 17 এখানকার এসপিকে জিজ্ঞেস করুন, এখানকার ওসিদের রাজু মুখার্জি সাসপেন্ড হয়েছে, তাকে জিজ্ঞেস করুন, অ্যাডিশনাল এসপিকে জিজ্ঞেস করুন, ডিএসপি ডিএনডি কে জিজ্ঞেস করুন। সন্ধ্যা 6টার সময় ঘটনা ঘটেছে শক্তিপুরে। আমি স্টিল নাও আমার বাড়ির মোড়ে প্রত্যেকটা মানুষকে সুরক্ষিত রেখেছি, পুলিশ প্রশাসনের গাড়িকে সুরক্ষিত রেখেছি। শক্তিপুর দুপুকুরে গন্ডগোল হচ্ছে, পাশে মুসলিম এরিয়া কলিতাপাড়া, বলিয়াপাড়া, সোমপাড়া, মোহাম্মদপুর গন্ডগোল হচ্ছে। আমার বাড়ির এই 1.5 কিলোমিটারটা আমি কাউকে কিচ্ছু করতে দিইনি এবং 5 ঘন্টা কন্টিনিউ রাস্তায় দাঁড়িয়ে হিন্দু ভাইদের ছেলেরা যারা রাস্তায় আবদ্ধ হয়েছিল, ভয়ে আসতে পারছিল না, তাদেরকে বসিয়ে রেখে রেখে মোটর বাইক দিয়ে, নাই কোথাও আমার পটের গাড়ি দিয়ে একজন মার খেলো, বাগদিদের একটা ছেলে রামনগরে, তাকে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ হুমায়ুন বাবু। আমি তাকে রেস্কিউ করে, আমি নিজের পুলিশ ভাইয়ের তাদের তুলছে না, আমি তাদের রেস্কিউ করে আমার গাড়িতে আমি। অসংখ্য ধন্যবাদ হুমায়ুন বাবু। আমরা কথা বলছিলাম হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, পণ্ডিতা, ওনার কাছেও শুনলাম এবং উনি সব সময়তেই বিতর্কিত, উনি অনেক কিছু বললেন। হ্যাঁ, এবং এই কথাটা তুমি ঠিক বললে যে উনি সব সময় একটা বিতর্কের একটা কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। একদম একদম। কিন্তু আরো একটা যেটা শেষ কথা যেটা নিয়ে উনি বললেন না, সেই যে মন্তব্যটা উনি করেছিলেন, সেটা ইচ্ছে করেছিলেন না কোনোভাবে তার অন্য কোনো উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু এখনো সেটা নিয়ে উনি কিছু বললেন না। সেটা হচ্ছে যে উনি বলেছিলেন যে 70% যেখানে সংখ্যালঘু সম্প্রদায় আছে তার পাশাপাশি 30% হিন্দু, সুতরাং তাদের যদি না পোষায় হিন্দুদের তাহলে তারা চলে যেতে পারে ইত্যাদি এই ধরনের মন্তব্য। আমরা যারা এই রাজ্যে থাকি তারা খুব একটা গুরুত্ব আমরা এইসব মন্তব্যকে দিই না, একদম। কিন্তু উনি তো একজন বিধায়ক, সুতরাং উনি কিসের ভিত্তিতে এই মন্তব্যটা করেছিলেন এবং সেটা মানে মিডিয়াতে সেটা মানে একেবারে জ্বলন্তভাবে সেটা প্রচার করা হয়েছিল, সেটা কিসের, উনি কিভাবে বললেন, কেন বললেন, এর ফলে
সেখানে যেটা তুমি একটা জিনিস বলো যে উনি কিন্তু যা বলে গেলেন, উনি কিন্তু এক কথায় যদি বলতে যাই আমরা, যে সেটা হচ্ছে যে উনি যে সাম্প্রদায়িক নন তার নজির দেওয়ার জন্য তিনি পরপর প্রমাণ করার জন্য তিনি অনেক তথ্য দিয়ে গেলেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি সাম্প্রদায়িক নই এটা যেমন উনি তার জায়গা দিচ্ছে, কিন্তু ওনার যে এমন কিছু মন্তব্য আছে যেটাতে ওনাকে প্রমাণ করে যে উনি সত্যি করে 100%, মানে এক কথায় বলতে গেলে উনি ওনার যে বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছায় সেটা সাম্প্রদায়িক কথাবার্তার মধ্যেই পড়ে। আমি সেটাই বলছি যে সেটা উনি কিভাবে করেন, কেন করেন, এবং আজকাল যেহেতু মিডিয়া অত্যন্ত সক্রিয়, সেহেতু এটা যে কোনো মন্তব্য করার সঙ্গে সঙ্গে সেটা যে লক্ষ লক্ষ লোকের কাছে ছড়িয়ে পড়বে ওটা তো ওনার অজানা নয়। অথচ তিনি যে বিতর্কিত মন্তব্য তিনি শেষবার করলেন এই লোকসভা ভোটের পরে বা আগে, সেটাই তিনি সরাসরি বলেছিলেন যে 70% শুধু তাই নয়, উনি তৃণমূলের ওখানে যিনি দায়িত্বে আছেন অরূপ সরকার, তার বিরুদ্ধেও তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন, এবং উনি এমনও বলেছেন যে এখানে যে হিন্দু ভোট আছে সেই ভোট কিন্তু তৃণমূলে যাচ্ছে না, ইউসুফ পাঠানে যায়নি। বা আবার সেখান থেকে ওনার যদি অরূপ সরকার তার নিজের জায়গা থেকে কোনো বক্তব্য না রাখলেও তার যারা সঙ্গী সাথী বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা বলছেন আদৌ ভরতপুরের যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্র থেকে মানে ইউসুফ পাঠান জিততে পারবে কিনা এটা একটা বড় প্রশ্নের জায়গায় আছে। একটা কথা খুব পরিষ্কার, বেশি সময় নেই আমাদের, সেটা হচ্ছে যে উনি খুব বিতর্কিত চরিত্র, এবং এক সময় কিন্তু উনি দল ছেড়ে দিয়েছিলেন, নিজের দলও করবো বলেছিলেন, নিজের দল করবো বলেছে, একসময় উনি বিজেপিতেও গেছিলেন, এবং সেই আবার ফিরে এসে সেখানে তৃণমূলে এলেন। সুতরাং ওনার যেভাবে উনি নিজেকে বারবার প্রমাণিত করতে চাইলেন যে তিনি যে কোনো সম্প্রদায়ের ঊর্ধ্বে, এবং তিনি সাম্প্রদায়িক সমস্যা যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতির একদম মাথায় বসে আছেন, অথচ তিনি মাঝে মধ্যেই এমন কিছু মন্তব্য করে ফেলেন যেটা কিন্তু সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে নয়। একদম একদম। আমাদের পণ্ডিত, আমাদের সময় একদম শেষ। আমরা আজকে আমাদের যেসব প্রতিনিধিরা আছে তাদের সঙ্গে কথা বলার মাঝেই আমরা কথা বলে নিলাম ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। আবার আগামীকালও কাউকে না কাউকে কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো ব্যক্তিত্বকে আমরা পাবো, আমাদের প্রতিনিধিরা সঙ্গে থাকবেন এবং কি পরিস্থিতি আছে সেটা নিয়েও আলোচনা করব। তবে সময় যেহেতু শেষ সেহেতু আর কথা বাড়ানো যাবে না, আজকের মতন এখানে অনুষ্ঠান শেষ করতে হবে। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।